আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বৈঠকি কথা অনুষ্ঠানে। বৈঠকি কথায় আজ আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এর চেয়ারম্যান জনাব ডক্টর মঞ্জুর চৌধুরী। ডক্টর চৌধুরী, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আশা করি আপনি ভালো আছেন এবং আমাকে শুনতে পাচ্ছেন। জি, ধন্যবাদ। আহ, এর মধ্যে তো 15 দিন পার হয়ে গেল, প্রায় প্রায় 15 দিন হয়ে গেল। আজকে 19 তারিখ। 5 তারিখে তারা ক্ষমতায় এবং হাসিনা চলে গেছেন 5 তারিখে। তো এই 15 দিনে পরিস্থিতি যে পরিবর্তনটা লক্ষ্য করছেন আপনি, তা দেখে আপনি কি আশাবাদী হচ্ছেন যে এরা নতুন কিছু করতে পারছে? আহ, আমি সবসময় একজন আশাবাদী লোক, এবং পরিবর্তনটা একেবারে ভিজিবল। যে এইখানে যে একটা সাপ্রেসিভ ছিল, অবস্থা ছিল, ফোন করলে ভাবতাম যে এই বুঝি রেকর্ড করতেছে, এই বুঝি ধরে নিয়ে যাবে, একটা সবসময় একটা চাপা একটা ভয় সবার ভিতরে ছিল। সেই জিনিসটা কিন্তু কেটে গেছে, মানুষ কিন্তু মুক্তি পেয়েছে। মানুষ এখন একেবারে স্বতঃস্ফূর্ত ভাবে কথা বলতে আর ভয় পায় না। কারণ আমাদের যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, যদিও অফিসিয়ালি এটা স্ক্র্যাপ করা হয় নাই, এটাকে উঠিয়ে মানে বন্ধ করে দেওয়া হয়নি, কিন্তু আমার ধারণা এই সময় কেউ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে আর মামলা করবেন না। এবং এই সময় এটাও যে কাউকে গুম করে ফেলানোর জন্য তুলে নিয়ে যাওয়া সম্ভব না, হবে না। সুতরাং মানুষ আহ, আহ, মুক্তি পেয়েছে বলা যেতে পারে। আরেকটা বিষয়, মুক্তি পেলেও আমাদের তো সবচেয়ে বড় যে সমস্যাটা ছিল সেটা হলো আমাদের অর্থনৈতিক অবস্থা নাজুক হয়ে যাচ্ছিল। দেশের বিপুল অর্থ বাইরে পাচার হয়ে গেছে, এবং সেই অর্থগুলো, পাচারকৃত অর্থগুলো কি আমাদের এখানে, আপনার কি মনে হয়, ফিরিয়ে আনা সম্ভব? অথবা যে লোকগুলি পাচার করেছে তাদেরকে ধরলে, আটকালে কি আমরা ওইগুলি ফেরত আনতে পারবো, নাকি ওইগুলি বাইরে থেকে যায়? যদি বাইরে থেকে যায় তাহলে অর্থনীতি কিভাবে পুনরুদ্ধার করা সম্ভব হবে? এটা একটা কঠিন কাজ। আপনি যে টাকাটা পাচার হয়ে যায়, সে টাকাটা আবার সহজে কিন্তু আপনি ফেরত আনতে পারতেছেন না। কারণ তখন কিন্তু এটা অন্য দেশের যে ফাইন্যান্স, যে আইন আছে, আইন কানুনের মধ্যে পড়ে যায়। এবং অনেকেই আছে এই যারা টাকা পাচার করে নিয়েছেন। শুধু তো পাচার না, অনেকটা আছে, যেমন এই যে রূপপুরের যে কমিশনের কথাটা বলা হলো, যে $5 বিলিয়ন। $5 বিলিয়ন কিন্তু আপনার 60-65 হাজার কোটি টাকা। এটা কল্পনারও মানে কুলায় না। সেই টাকাটা তো দেশে আসে নাই, যে পাচার হবে কি, সেটা তো বিদেশেই তাদের অ্যাকাউন্টে চলে গেছে। তাদের যে অ্যাকাউন্টে চলে গেছে, যারা এই বলা হচ্ছে যে শেখ হাসিনার পরিবার এবং শেখ রেহানার পরিবারের ভিতরেই এই $5 বিলিয়ন ডিস্ট্রিবিউটেড হয়েছে। তারা তো ফান্ড ম্যানেজার আছে। তারা তো মানে এই না যে ব্যাংকে যে একটা চেক জমা দিয়ে দেবেন, তারা ফান্ড ম্যানেজারের মাধ্যমে, অফশোর ব্যাংকিং এর মাধ্যমে এমন ভাবে টাকাটাকে প্রসেস করছে, যেটাকে ট্রেস করা কঠিন, সেটাকে ইললিগাল মানি হিসেবে ডিক্লেয়ার করা কঠিন। এবং আমাদের যে দুদকের যেসব কর্মকর্তারা আছেন, প্রথমত তারা অনেকটা অদক্ষ, এবং এইসব বিষয়ে তো আরো বেশি অদক্ষ, তাদের সেই সক্ষমতা নেই। সুতরাং এইসব টাকা উদ্ধার করা যাবে যদি সরকার ডিটারমিন্ড হয়। আমি একটা এই দেই যে তাদেরকে বিদেশি যেসব লয়ার ফার্ম আছে, ফাইন্যান্সিয়াল এইসব স্ক্যাম, ফাইন্যান্সিয়াল এইসব বিষয়ে তারা অভিজ্ঞ, সেই ধরনের ফার্ম আপনার নিয়োগ দিতে হবে। এক। 2 নম্বর হলো, আপনার যে অ্যাম্বাসেডার এবং হাই কমিশনার নতুন করে তো ডেফিনেটলি আপনি নিয়োগ দিবেন, তাদের একটা দায়িত্ব হবে, তাদের একটা রেসপন্সিবিলিটি হবে। যেসব লোক ব্যক্তি এইসব ফান্ড নিয়ে চলে গেছে বিদেশে, বিদেশে বাড়ি ঘর করে সুন্দরভাবে জীবন কাটাচ্ছে, বাংলাদেশের মানুষের সেই হার ভাঙা খাটুনির টাকা দিয়ে, তাদেরকে যদি ওখানে মামলা করেন, এবং স্থানীয় উকিল, স্থানীয় লয়ার তারা যদি ধরেন, তাহলে আপনার কিন্তু একটা সম্ভাবনা থাকে। তাতে কি সুবিধা হবে, যে আপনার প্রথমত যারা এই দুষ্কর্ম করছে, যারা এই তহবিল তসরুফ বা এই চুরির সাথে জড়িত, আমি সহজ কথায় বলি যে মানি লন্ডারিং টন্ডারিং, এটা জাস্ট চুরি, বড় ধরনের চুরির সাথে জড়িত, সেই লোকগুলিকে আপনি শাস্তির আওতায় আনতে পারতেছেন। যদি এইভাবে শাস্তির আওতায়
আনলে আপনার একটা মরাল যে এটা ছিল যে শাস্তি দিতে পারছে, এক। 2 নম্বর হলো আপনি যে টাকাটাই আনতে পারবেন সেই টাকাটাই আপনার জন্য লাভ, যতটুকু পারেন। 3 নম্বর হচ্ছে এই সব লোক এই টাকা দিয়ে বাংলাদেশের ইনসাইডে, বাংলাদেশের ভিতরে নানাবিধ অস্থিরতা সৃষ্টি করতে পারে। সুতরাং তাদেরকে আহ, আপনার এইভাবে ব্যস্ত রাখতে হবে, টাকা উদ্ধারেরও চেষ্টা করতে হবে। কিন্তু সাধারণত আমরা আগে অতীতেও দেখা গেছে যে হাই কমিশনগুলি, এমবেসিগুলি এসব বিষয়ে খুব একটা নজর দেয় না। তারা তাদের ধান্দায় থাকে, তারা পাসপোর্ট রিনিউ করে টাকা, তারা নিজেরাও তো আপনার অনেকেই দুর্নীতির সাথে জড়িত বলে অনেক অনেক অভিযোগই পাওয়া গেছে। এই যে যেমন ধরেন আপনার একজন অ্যাডভাইজার হয়েছেন মন্ত্রী, এই যে আপনার কি সুপ্রদীপ চাকমা, ওনার বিরুদ্ধে তো বিশাল অভিযোগ। অ্যাম্বাসেডর ছিলেন, 9 বছর ছিলেন সে আপনার মেক্সিকোতে। সেইখানে বাড়িওয়ালার এম্বাসির যে বাড়ি ভাড়া নিয়েছিল, সে তার সাথে লিখিত চুক্তি করেছিলেন চুরি করার জন্য, যে উনি 5,000 করে ডলার পাবেন। সেই চুক্তির কপি নাকি আপনার ইসেও আছে, এই ফরেন মিনিস্ট্রিতেও আছে। আবার তার সাথে তার চার্জশিট হয়েছিল। তো শেখ হাসিনার আমলে তো অনেক কিছুই হয়, যে সেই চার্জশিট আর কোনোদিন কোর্টে দেয়া হয় নাই, তৈরি ছিল। এখন এই ধরনের ঘটনা ঘটে। সুতরাং আমাদের দরকার হবে যে এমবেসিগুলিতে, হাই কমিশনগুলিতে ডেডিকেটেড সব অফিসার দেয়া এবং অনেস্ট অফিসার দেয়া। তাদের অবজেক্টিভ হবে এই চোরদেরকে ধরা, অন্যতম অবজেক্টিভ, ডিপ্লোমেসির সাথে সাথে অন্যতম অবজেক্টিভ হবে এই 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 চোরগুলিকে ধরা, যারা আপনার এই যে এই এই যে জাভেদ মিনিস্টার ছিল, জাভেদ, তার সারি সারি বাড়ি ইংল্যান্ডে। আবার আরেক মন্ত্রী ছিল নাসিম সাহেবের ছেলের বিশাল অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স, বাংলাদেশের থেকে টাকা নিয়ে চুরি করে নিয়ে উনি এটা করেছেন। কিন্তু সবাই জানে, এখানে তো পাবলিক ডোমেইনেই সব ইনফরমেশন আছে। সুতরাং এখানে যদি নিউ ইয়র্কে যদি যে কনসুলেট জেনারেল আছেন, উনি যদি স্থানীয় লয়ার হায়ার করে বিভিন্ন ইসে, অনেক আইন আছে সেসবে যদি তারা আইন করেন, মামলা করেন, মোকদ্দমা করেন, তাহলে সম্ভাবনা আছে। আর একটা বিষয় হচ্ছে কি, বাংলাদেশের এখন উচিত হবে যে পৃথিবীর বিভিন্ন জায়গায়, যেমন কানাডা, ইউএসএ, অস্ট্রেলিয়া, ইউকে, ইউ কান্ট্রিজ, এদের সাথে এক্সট্রাডিশন চুক্তিগুলি করা। অর্থাৎ এই অপরাধীদেরকে আমরা নিয়ে আসতে পারবো, তারাও আমাদের এখান থেকে নিয়ে যেতে পারবে। রাজনৈতিক যে সরকার ছিল, আওয়ামী লীগ সরকার, বিএনপি সরকার, তারা কিন্তু এই এক্সট্রাডিশন চুক্তিতে খুব ভয় পেতেন। কারণ তাদের ভয়, তাদের কোনো, তাদের যদি নিয়ে যায় যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য এক্সট্রা ডাইট করে, এই সময়, এই যে আপনার যে সময়টা আসছে কেয়ারটেকার গভর্নমেন্ট, এই সময় যথাসম্ভব তাড়াতাড়ি এই এক্সট্রাডিশন চুক্তিটা, এদের তো আর ভয় নাই। এই যে কেয়ারটেকার গভর্নমেন্টের যেসব মন্ত্রী অ্যাডভাইজার হয়েছেন, তাদেরকে যদি ভয় পায় তাহলে বুঝতে হবে তো আমাদের সর্বনাশ হয়ে গেছে। যে এক্সট্রা রেট করে তাদেরকে নেবে কেন, তারা কি সেই রকম দুর্নীতির সাথে জড়িত কিনা। বর্তমানে অ্যাটলিস্ট বোঝা যাচ্ছে যে তারা হয়তো জড়িত না, ভবিষ্যতের কথা জানি না। এক্সট্রাডিশন চুক্তিটা করা দরকার সব কান্ট্রির সাথে। এইভাবে যেটা বললাম আমি, এটা সহজ কাজ না, কিন্তু এটা অসম্ভব নয়। এই যে আপনি দেশের বাইরে অনেকের সম্পদের কথা বললেন, তো আমরা তো শুনেছি বিভিন্ন সময়, হয়তো আমাদের কাছে প্রমাণ নেই, আপনিও কি শুনেছেন কিনা জানি না, যে আমাদের সাবেক প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়, তারও নাকি বিপুল অঙ্কের অর্থ আমেরিকাতে রয়ে গেছে, এবং সেগুলি নাকি সরকার কিছুটা বাজেয়াপ্তও করেছে। এবং একটা প্রশ্ন কিন্তু আমার মনে জেগে জাগে সবসময়, যে উনি তো এখান থেকে নাকি অবৈতনিক উপদেষ্টা ছিলেন প্রধানমন্ত্রী, তাহলে উনি এত সম্পদ বানালেন কি করে? এই সম্পর্কে কোনো ধারণা দিতে পারেন? উনি প্রায় বলেন যে মেধা খাটিয়ে, মেধা খাটায় উনি, মেধা আচ্ছা। খাটিয়ে উনি এবং ওনার বোন, ওনার পরিবার টাকা, ব্যাপক টাকা ইনকাম করে। তো মেধা কেমনি খাটায় আই ডোন্ট নো। আর ওনার কতটুকু মেধা আছে সে বিষয়েও আমার সন্দেহ আছে। আচ্ছা, আসলে ঘটনা হচ্ছে কি, সকল টাকাই এই 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 রাজনৈতিক পরিবারের, এই বাংলাদেশের সকল টাকাই দুর্নীতির টাকা, সকল টাকাই হচ্ছে চুরির টাকা। আমাকে এই এক প্রফেসর, ফাইন্যান্সের একজন প্রফেসর ম্যাসাচুসেটস ইউনিভার্সিটির, উনি আমাকে একটা দিলেন, এস্টিমেট দিলেন, যে ফাইন্যান্সের লোক,
যে এই দুই পরিবারের, শেখ রেহানার এবং শেখ হাসিনার ইমিডিয়েট তার ছেলে মেয়েদের টোটাল অ্যাসেটের পরিমাণ $47 বিলিয়ন, 47 বিলিয়ন ডলার। আর বাংলাদেশের বিলিয়ন না মিলিয়ন? বিলিয়ন, বিলিয়ন। আচ্ছা। বাংলাদেশের আপনার রিজার্ভের পরিমাণ ছিল কিছুদিন আগেও ছিল $20 বিলিয়ন, এখন শোনা যাচ্ছে নাকি $12 বিলিয়ন। আমি জানি না এটা সঠিক কিনা। 12 বিলিয়ন হলে তো তাদের কম্পেয়ার করার জন্য যে 20 বিলিয়ন আর ওনাদের দুইজনেরই আছে $47 বিলিয়ন। এইটা সম্ভব এই কারণে আপনি দেখুন একটা ডিল, এই যে রূপপুরের, এটা অথেন্টিক যে $5 বিলিয়ন তারা নিয়ে নিয়েছেন। এরকম কত ডিল যে তারা করছেন, ছোট বড় মাঝারি, কত ডিল যে করছেন, কত টাকা আপনার যে কাছে কি তাদের। এই আপনার কাছে কি এই ফিগারটা বিশ্বাসযোগ্য অথবা গ্রহণযোগ্য মনে হয়েছে? হ্যাঁ, আমার কাছে ফিগারটা গ্রহণযোগ্য মনে হয়েছে, কারণ তাদের যে দুর্নীতির এক একটা মাত্রা, তাদের শেখ হাসিনার পিয়নের চাপরাশি তো 400 কোটি টাকার মালিক, তাহলে ওনাদের 47 বিলিয়ন থাকা তো কোনো ব্যাপার না। আচ্ছা, তার একটা পিয়ন তো কথা, একটা না। এই যে আপনি দুর্নীতির কথা বললেন, যে এই মানে দুর্নীতিটা যে একদম সর্বগ্রাসী রূপ নিয়েছে, তো আপনার কি মনে হয় যদি আমাদের দেশে যে দুর্নীতি দমন কমিশন যেটা আছে, দুদক, সেটা যদি খুবই কার্যকর ভূমিকা রাখতে পারত, তাহলে এই দুর্নীতি কিছুটা হলেও কমতো? এবং আমরা এটাও দেখেছি, আমি এই সংক্রান্ত প্রশ্নটা একবারই করি, এবং আমরা দেখেছি এই দুদকের যিনি প্রধান হন, যারা গুরুত্বপূর্ণ পদে থাকেন, তারা অধিকাংশ সময় সচিবালয় থেকে আসেন এবং অবসরপ্রাপ্ত এবং সবচেয়ে গুরুত্বহীন লোকদের এনে কিন্তু এখানে মানে মেরুদণ্ডহীন লোকদের এনে এখানে বসানো হয়ে থাকে। কাজে তারা এখানে এসে সরকারি যে দল থাকে অথবা সরকার থাকে যারা, তাদের আজ্ঞাবহ হিসাবে কাজ করে। আপনি কি মনে করেন এখানে কেউ মেরুদণ্ড সম্পন্ন কাউকে এনে বসালে এখান থেকে আমরা ভালো কিছু পেতে পারবো? অফকোর্স, নিঃসন্দেহে। এখানে যে ঘটনাটা ঘটে, আপনি যেটা বললেন মেরুদণ্ডহীন, কি আপনার নীতিহীন লোকজন অনেকে আছে, অনেস্ট আছে, অনেক লোকই আছে, দুই একজন এখানে আসছেন যারা ব্যক্তিগতভাবে কোনো দুর্নীতি করেন না, কিন্তু এই যে ব্যাপক যে দুর্নীতি হয়ে যাচ্ছে, সেই দুর্নীতিগুলিকে ওরা অ্যালাউ করেন। অনেক ক্ষেত্রেই আছে যে দুর্নীতি যারা একটু এদিক সেদিক কথা বলে তাদেরকে কেসে ফেলাই দেয়, দুর্নীতির কেসে ফেলাই দেয়। আমি একটি স্ট্যাটিস্টিক্স দেই আপনাকে, যে 2007 সন থেকে 2016 সন পর্যন্ত মোট 22,000 দুর্নীতির অভিযোগ এই দুদক বরাবর এসেছিল। তার ভিতরে 18,000 অভিযোগ তারা মোটামুটি তদন্ত করে, অনুসন্ধান করে দায় মুক্তি দিয়ে দিচ্ছে ওইসব যাদের বিরুদ্ধে। এখন একটা সময় ছিল যে দুদককে বলা হতো দায় মুক্ত কমিশন। তারা আসতেছে এবং মানে ওয়াশিং মেশিনও কেউ বলে, যেখানে ঢুকতেছে, এখানে আসতেছে, আপনার ই করে দিচ্ছে, বলে দিচ্ছে যে তোমার আর কোনো অসুবিধা নাই। আচ্ছা, এইটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে ওই সময়কালে 11 সন থেকে 15 সন পর্যন্ত ওইখানে কমিশনার ছিলেন আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। উনি জানেন, উনি জানেন এই বিষয়গুলি, যে কি প্রক্রিয়ায় দায় মুক্তি দেওয়া হয়, কেন দেওয়া হয়, কি আহ, 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 কি আপনার কি মানে টাকা পয়সা বলেন এটা সেটা দিয়ে দুদককে, সুতরাং দুদকের উপরে মানুষের আস্থা নাই, এবং আস্থা থাকার কারণও নাই। দুদককে পুনর্গঠিত করতে হবে। সেইখানে গঠনে শুধু যে বাইরের আমলাই নিতে হবে, এই যে ইসের আপনার সচিবালয়ের আমলাই যে নিতে হবে তা কিন্তু না। আর একটা বিষয় আপনি দেখেন যে দুদকটাকে এমন ভাবে করা হয়েছে যাতে কেসগুলি, সবার বিরুদ্ধে কেস হতে পারে না। আপনার অভিযোগ হলো, অভিযোগ প্রমাণিত হলো, শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে সেখানে একটা বোর্ড আছে, তারা অ্যাপ্রুভাল দিলে পরে মামলা হবে। প্রথমে হবে অনুসন্ধান, তারপরে তদন্ত, তারপরে চার্জশিট, কিন্তু দুদকের কোনো অফিসার দিতে পারে না একদম টপে। আমি মনে করি কি দুদককে একটু ঢেলে সাজাতে হবে, অর্থাৎ না, আপনি যেটা দুদকটাকে। বললেন, দেখেন দুদকের যে আপনার অকার্যকারিতা অথবা দুদকের নীতিহীনতা এবং দুদক যে ব্যবহৃত হচ্ছে সরকারি পীড়ন যন্ত্র হিসাবে, তার সবচেয়ে বড় প্রমাণ তো ডক্টর ইউনূসের মামলা।
দেখেন ডক্টর ইউনূসের যে শ্রম আদালতের মামলাটা, সেটা তো শ্রম আদালত করে দিয়েছে, বাতিল করে দিয়েছে। ওনার যে মানি লন্ডারিং এর মামলাটা, যেটা নাকি তারা তদন্ত করেছে, 3 সদস্যের একটা তদন্ত টিম, তদন্ত করে তারা ডক্টর ইউনূসকে গিলটি হিসেবে ভেবেছে, বলেছে, তারপর চার্জশিট দিয়েছে, অভিযোগ দাখিল করেছে, করার পরে এখন আবার তারা ওটাকে প্রত্যাহার করে নিয়েছে। এই যে প্রত্যাহার করে নেওয়াটা, নিজেরাই প্রত্যাহার করে নেওয়াটা, এটাই কি প্রমাণ করে না যে তাদের মধ্যে নীতি বলতে কিছু নাই, তারা কেবলমাত্র সরকারের একটা দমন নীতির যন্ত্র হিসেবে ব্যবহৃত হয়েছে? অফকোর্স এটা এটা বহুদিন থেকে। এবং আরেকটা কি, যে দুদকের যে স্ট্রাকচার, যেটা সেটা একটা সেন্ট্রাল বডি, সেইখানে সকল জিনিস আসবে, অভিযোগ তারা প্রসেস করবে। কিন্তু আপনি দেখেন যে প্রত্যেকটা মিনিস্ট্রিতে, প্রত্যেকটা অধিদপ্তরে, প্রত্যেকটা ডিভিশনে যদি দুদকের সেল থাকতো, দুদকের অফিসার থাকতো, তাহলে ওইখানেই তারা কিন্তু দেখতে পারতো, তদন্ত করতে পারতো, এবং ওইখানে প্রয়োজন হলে ওইখান থেকে মামলা করে দিতে পারতো। এবং সেটা কিন্তু আরো বেশি এফেক্টিভ হতো। দুদককে আরো বেশি শক্তিশালী করার প্রয়োজন আছে। সেইখানে তাদের লোকজন যারা আছে তাদেরকে স্ট্রং স্ক্রুটিনির ভিতরে রাখা দরকার। অর্থাৎ যে লোক দুদকে চাকরি করতে চাও, তার ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটিটা রক্ষা করতে হবে। অর্থাৎ তার যে ট্যাক্স রিটার্ন, তার যে সম্পদের যে বিবরণ, এটা প্রতি বছর সাবমিট করতে হবে। পাবলিকে যাতে সাবমিট করলেই হবে না, কোনো ফাইলে রাখলে হবে না, এটা অনলাইনে দিয়ে দিতে হবে, যেন গণমাধ্যমে আহ, সাংবাদিকরা, সাধারণ সবাই এটাকে পাবলিক দেখতে পারে, দেখতে হ্যাঁ। পারে, দেখতে জি, পারে। আরেকটা কথা বলি, এটা এই প্রশ্নটাই শেষ করি আপনাকে, আরেকটা প্রশ্ন করে। এটা হলো একটা সুনির্দিষ্ট ঘটনার কথা বলি, যে এস আলম বিদেশে, বিশেষ করে সিঙ্গাপুরে বিপুল অঙ্কের, প্রায় মানে আপনার $1 বিলিয়ন মতো সে বাইরে ওখানে বিনিয়োগ করেছে বলে এক ধরনের একটা রিপোর্ট ডেইলি স্টার পত্রিকায় এসেছিল। এবং সেটার ব্যাপারে হাইকোর্ট একটা স্বতঃপ্রণোদিত হয়ে রায় দিয়েছিল। তারপর আবার সেটাকে চেম্বার আদালত একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তদন্ত বন্ধ রেখেছিল। তারপরে যখন এটা আপিল বিভাগে গেল, আপিল বিভাগ কিন্তু হাইকোর্টের যে স্বতঃপ্রণোদিত রায় তার সমালোচনা করেছে, যেটা দেওয়া ঠিক হয় নাই। তারপর আবার আপিল বিভাগ নিজের থেকেই বলেছে, যদি সংশ্লিষ্ট বিভাগগুলো, মানে বাংলাদেশ ব্যাংক অথবা দুদক, তারা যদি এটা তদন্ত করতে চায় তাহলে তারা করতে পারে। এটা বলার পরেও কিন্তু কয়েক মাস পার হয়ে গেছে, আমরা দুদককে অথবা বাংলাদেশ ব্যাংকে এই ব্যাপারে কোনো তদন্ত করতে দেখলাম না। এবং এই যে না দেখতে পারাটা, এটা কি আপনার মনে হয় না যে আমাদের এই আপনার এই দুদক অথবা এই সংস্থাগুলোর বিদেশি টাকা দেশে ফেরত আনার ক্ষেত্রে যে ভূমিকাটা রাখা উচিত ছিল, সেই জিনিসটা তারা রাখতে পারছে না, অথবা বিদেশের টাকা পাচারের ক্ষেত্রে তারা এক ধরনের মানে না দেখেও না দেখার ভান করছে? এখানে আপনার আমাদের যে সকল ইনস্টিটিউশন, সকল প্রতিষ্ঠানগুলি যে অকার্যকর হয়ে গেছে, তারই একটা প্রমাণ, আপনি যেটা বললেন তারই একটা প্রমাণ। দুদক একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, সে কিন্তু কোনো মন্ত্রণালয়ের অধীন না, সে একটা স্বাধীন আহ, আহ, একটা প্রতিষ্ঠান। সে নিজের উদ্যোগেই তদন্ত করবে, যেখানে যেখানে দুর্নীতি হতে পারে বা হয়েছে সে তদন্ত করবে। তার জন্য হাইকোর্টের আদেশের কি প্রয়োজন করে? তাহলে নয় বলতে পারে, দুদকের এগেনস্টে অভিযোগ করতে পারে যে তদন্ত করছে না। এইখানে যে একেবারে যে হাইকোর্টও যে কেনাবেচা হয়ে গেছে, তার প্রমাণ হচ্ছে এটা, যে তদন্ত করতে গেল বলতে, না তুমি তদন্ত করতে পারবা না। তদন্ত করলে অসুবিধাটা কি, কি বাইর হয়ে আসবে? সুতরাং এই যে বিচার ব্যবস্থা, এই যে আমাদের তদন্তকারী সব প্রতিষ্ঠানগুলি, এগুলিকে ঢেলে সাজাতে হবে। এইখানের এরাও দুর্নীতিগ্রস্ত। এরা দুর্নীতিগ্রস্ত না হলে তো এই কাজ করে না। সুতরাং আমি মনে জি, করি কি, আমাদের স্পেশালি দুদকের বিষয়টা যখন আপনি আনলেন, দুদককে ঢেলে সাজাতে হবে। সেখানে ম্যান পাওয়ার অনেক চেঞ্জ করতে হবে, এবং তাদেরকে মোটিভেট করতে হবে, আর তার সক্ষমতা আরো বাড়াতে হবে। যেমন আপনার সিঙ্গাপুরে তো বাংলাদেশি টাকা যায় বুঝাই হয়ে গেছে, আপনার সামিট গ্রুপের টাকা, এস আলমের টাকা, বিভিন্ন রকমের ইয়ে হচ্ছে। আপনার দরকার হলে দুদকের একটা সেল ওইখানে সিঙ্গাপুরে বাংলাদেশ হাই কমিশনে স্থাপিত হতে পারে পার্মানেন্টলি। সেখান থেকে তারা তথ্য দিয়ে স্থানীয় যেসব আইন আছে, কিন্তু আপনি কিন্তু যদি ঘাটেন দেখবেন যে টাকা চুরি করে নিয়ে আসছে, ওইখানে ইনভেস্ট করছে, প্রমাণ করতে পারলে সে কিন্তু ঘটিবাটি সহ তার ফেরত আসতে হবে, বা এই ধরনের উদ্যোগ থাকতে হবে। এই না যে টাকা ফেরত, এমনি টাকা ফেরত আসবে না তো, বা এইসব লোক তো এও করবে না। আর একটা বিষয় হচ্ছে, এই এর শেষ কথাটা বলি, খুবই গুরুত্বপূর্ণ, যে আপনি সরকারে যদি কোনো বিদেশি
কোনো লোক থাকে, তার বিদেশি পাসপোর্ট আছে, নাগরিকত্ব আছে, তাদের জন্য কিন্তু আপনার দুর্নীতি করা সহজ হয়। কারণ সে নাগরিক হিসেবে ওইসব দেশে টাকা ইনভেস্ট করতে পারে এবং তার একটা ইচ্ছাও থাকে যে আমি ওই দেশে থেকে যাব, আমার আমি ওইসব জায়গায় টাকা পাচার করে স্থায়ী স্থায়ী হয়ে যাব। সেই জন্য এই যারা সরকারে আছেন, হাই অফিসিয়াল যারা আছেন, আমরা জানি অতীতে শেখ হাসিনার সময় বেশ কিছু লোক কিন্তু আপনার বেলজিয়ামের ছিল একজন, ইংল্যান্ডের ইউকের নাগরিক ছিল কয়েকজন, ইউএস এর নাগরিকও ছিল, সেগুলিকে কিন্তু করা হয়েছে, মানে ধামাচাপা দেওয়া হয়েছে। এখন এইখানে যে সরকারে আছে তাদের জানা দরকার, আমি জানতে চাই, জাতি জানতে চায় তাদের ভিতরে কি কেউ অন্য দেশের নাগরিক কিনা, এক। 2 নম্বর হলো তারা কি অন্য কোনো দেশের পার্মানেন্ট রেসিডেন্ট কিনা। পার্মানেন্ট রেসিডেন্ট নাগরিকত্ব না, কিন্তু সে ওইখানে পার্মানেন্ট রেসিডেন্ট হওয়া মানে বাংলাদেশে সে অস্থায়ী নাগরিক, অস্থায়ী ভাবে থাকে। এই ধরনের লোক সরকারে আসতে পারে না। সুতরাং প্রথমেই যে জিনিসটা করতে হবে, আমাদের যে সরকারটা হচ্ছে সেই সরকারটা যেন পিওর থাকে, দুর্নীতিমুক্ত থাকে এবং স্ট্রেট ফরওয়ার্ড থাকে। তাহলে এই উদাহরণগুলি দুদক বলেন, অধীনস্থ যেসব অন্যান্য অর্গানাইজেশন আছে তাদের ভিতর ছড়িয়ে যাবে। কিন্তু প্রথমেই হইতে হবে যে আমাদের যারা, যেমন আপনার একজন অ্যাডভাইজার, 2জন অ্যাডভাইজার এই পর্যন্ত স্বপ্রণোদিত হয়ে তাদের সম্পদের হিসাব দিয়েছেন, কিন্তু স্বপ্রণোদিত হয়ে খায়রুল কবির সাহেব এটা দিয়েছেন, আগে ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব দিয়েছেন। আমি মনে করি কি বাকিরাও দিবেন, এবং সরকার প্রধান ডক্টর ইউনূস এদের যে ব্যাংকিং, যে ফাইন্যান্সিয়াল যে ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনাদের যে একটা ইউনিট আছে, দেখবেন যে কোনো রকমের মানে সন্দেহজনক ট্রানজাকশন আছে কিনা। কারণ আমি এটা বলি এটার মাধ্যমে আপনি জানতে পারবেন যে এরা একেবারে পিওর, এদের ভিতরে কোনো রকমের দোষ ত্রুটি নাই। তার উপর ভিত্তি করে দুদক বলেন, পুলিশ বলেন, মিলিটারি বলেন, অন্যান্য সিভিল যেসব সংস্থাগুলি আছে তারাও স্বপ্রণোদিত হয়ে সম্পদের হিসাব দেওয়া শুরু করবে। আমরা একটা দুর্নীতিমুক্ত একটা সরকার, একটা সমাজ ব্যবস্থা, সরকার ব্যবস্থা আমরা পাবো। জি, অনেক ধন্যবাদ জনাব ডক্টর মঞ্জুর চৌধুরী। প্রিয় দর্শক, আপনারা শুনলেন ডক্টর মঞ্জুর চৌধুরীর বক্তব্য। আপনাদের কেমন লাগলো আপনারা আমাদেরকে যদি লিখে জানান, আমরা উপকৃত হব। ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফিজ।